আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে টেস্টের সিকিউটার সলভ দিয়ে দিব। এখানে কয়ের উত্তরগুলো আমি দিব না, কারণ কগুলা বইয়ে পেয়ে যাবা। এক লাইনের উত্তর হবে, বেসিক সব ডেফিনেশনগুলো চাওয়া হয়েছে, স্ট্যান্ডার্ডগুলো যেগুলা। আর খ, গ, ঘ এগুলো আমি বলবো। এখন এগুলোর মধ্যে যেগুলো একেবারেই সিম্পল প্রবলেম এগুলো আর কি দেখাবো না, আমি এগুলো জাস্ট বোর্ডের ইয়েটা বলে দেবো, তোমরা দেখে নিও। সবগুলো বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়, আমার ফোনে আসলে এত স্টোরেজ নেই। আর ওই মানে আপলোড হতে অনেক সময় লাগে, হোয়াটসঅ্যাপে ঝামেলা করে। যাই হোক, তো যদি এক নম্বরটার কথা বলি, এক নম্বরটার মধ্যে তো কোশ্চেন ইরর ছিল, তো এটাতে সবাই আর কি বোনাস মার্ক পেয়ে গেছে। আর এটা যেই খ নম্বরটা হচ্ছে বইয়ে এরকম একটা প্রুফ তোমরা পাওয়া যাবে যে এটা কি দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, এটা 1 নম্বর নিয়ে ডিল করতেছি যে সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর। ওকে, তো এটা একটা প্রুফ বইয়ে আছে, ওই প্রুফটাই আর কি এখানে বেসিক্যালি চাওয়া হয়েছে। তো এখানে আর যদি এখান থেকে আমি কমাই ফেলি তাহলে তো সিপি অবভিয়াসলি সিভি এর থেকে বড় না, তো এটাই আর কি, ওই প্রুফটা তুলে দিলে এখানে 2 মার্ক ছিল। গেল। নেক্সট হচ্ছে আমাদের দুই দুই হচ্ছে 2 মিটার ব্যবধানে অবস্থিত দুটো বিপরীত চার্জের মাঝে যে কোনো অবস্থানে একটি ঋণাত্মক আধান স্থাপন করলে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, যেটা তার বল রেখার দিক কেমন হবে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, এখানে প্রথম কথা 2-এর বি যদি বলি, 2-এর বি, তো প্রথমে যেটা বলছে যে আমাদের দুইটা বিপরীতমুখী চার্জ আছে, তো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এদের মাঝখানে আমি একটা 1 কুলম্ব আধান স্থাপন করছি নেগেটিভ, তাই তো। তো এটার আইডিয়াটা খুব সিম্পল, যে আমার যে প্লাস চার্জ এটা কি করবে, এটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই আকর্ষণ করবে। তো এর দিক থেকে বল রেখাটা আসবে এরকম। আর মাইনাস যে, সে মাইনাসটাকে কী করবে, বিকর্ষণ করবে, তাহলে এই বরাবর হবে এই ডিরেকশনটা। তাহলে বেসিকলি আমি এইরকম একটা তড়িৎ বল রেখা পাবো, এই রকম, এই রকম, এই রকম, এই রকম। সোজা কথায় একক ধনাত্মক চার্জ স্থাপন করলে আমরা যেটা পাই তার উল্টাটা পাবো, এতটুকু। এই জিনিসটা আমি ক্লাসে এক্সপ্লেন করছিলাম একবার, যে এটা কীভাবে আসে না আসে। অনেকে যেটা করছে ওই যে তড়িৎ বল রেখা তো প্লাস থেকে মাইনাসের দিকে যায়, এই জিনিসটাকে হোল্ড করেই পুরো জিনিসটা করছে। আমি এখানে আসলে জাস্ট যেটা করছি, ডেফিনেশনটা উল্টাই দিছি, যে তড়িৎ বল রেখা তো আসলে একক ধনাত্মক চার্জ দিয়েই ডিফাইন করা হয়, কারণ কনভেনশন এরকম। বাট যদি আমি একক ঋণাত্মক চার্জ মাঝখানে প্লেস করি তাহলে তড়িৎ বল রেখাগুলো কেমন হবে না হবে, ওই জিনিসটা হচ্ছে আর কি বেসিক্যালি এমন। ডেফিনেশনগুলো যে উল্টায় যায় এই জিনিসটাই চাইছিলাম। এই ফিগারটা কেউ আঁকলে নাম্বার পেয়ে যায়, তো আঁকে নাই, মোটামুটি কেউই আঁকে নাই। তো যাই হোক, বাদ দিই, কে আঁকছে না আঁকছে এটা দেখার বিষয় না। আর এটা যে এই গ নম্বরটা আর এই ঘ নম্বরটা, এটা একদম বেসিক আমার তড়িৎ প্রাবল্যের প্রবলেম। এটা হচ্ছে তোমরা সবাই হচ্ছে চট্টগ্রাম বোর্ড C&D, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 থেকে তোলা হয়েছে। তোমরা সবাই যদি যাদের এই সলিউশনটা দেখা লাগবে দেখে নিও, একদম সবচেয়ে সিম্পলেস্ট প্রবলেমগুলোর মধ্যে একটা এগুলা ছিল। ওকে, 3 নম্বরের গাউসের সূত্র, তড়িৎ প্রবাহ স্কেলার নাকি ভেক্টর রাশি ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি, এটা আমি মান্থলিতেও দিছি, এমসিকিউতেও দিছি। এটা হচ্ছে স্কেলার রাশি। আর এটা স্কেলার কেন? কারণ এটা হচ্ছে ভেক্টরের যে সামেশন কনভেনশনটা বা যোগের যে নীতিগুলো আছে ভেক্টরের, সেটা এটা মানে না। কিভাবে মানে না? 3-এর আমরা ডিল করতেছি এখন বি নিয়ে, যে আমরা ধরো যে একটা কেসিএল যদি আমরা দেখি একটা জাংশনে, এ পাশ থেকে আসতেছে, এ পাশ থেকে আসতেছে, এ পাশ থেকে আসতেছে, যদি তাই হয় তো এইটা আর এটার ভেক্টর সাম তো এটা কখনো হবে না। ডিরেকশন আছে ঠিকই, কিন্তু দেখো এই ভেক্টরের রুলগুলো কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ এই দুইটার যদি আমি আসলে ভেক্টরটা নিতে, তো বেসিক্যালি এরকম কিছু একটা দেয় আমাকে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ আর কি। এটা নন জিরো ভ্যালু হলেই এটা কখনো এই পথে যাওয়ার কথা না, অন্য কোনো পথে যাওয়ার কথা ছিল। কিন্তু কারেন্ট যায় কোন দিক দিয়ে? কারেন্ট যায় কমপ্লিটলি ওয়ার যেদিকে আমি বাঁকাইছি সেই বরাবর যাবে। তার যদি আমি বাঁকাই এরকম দিয়ে দিই তাহলে এই দিক দিয়ে ওরে যাইতে হবে। তো এটা ভেক্টরের সামেশন বা লব্ধির যে রুলগুলো আছে ওগুলো মেনে তো এটা হচ্ছে না, যেহেতু হচ্ছে না এই জন্য এটাকে আমি ভেক্টর রাশি বলতে পারবো না দিক থাকা সত্ত্বেও। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে আমার চিত্র 1-এর বর্তনীতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডুবিয়ে, আচ্ছা ঠিক আছে। তো যদি তাই হয় তো 1 নম্বর বর্তনীটাই তাহলে আমার দেখতে হবে যে কি পরিমাণ শক্তি আর কি আমি 1 নম্বর ইয়াটা থেকে হিট কতটুকু জেনারেট হয়। মানে সোজা কথা, এই বর্তনীটাকে যদি আমি একটা পানির মধ্যে চুবাই দিই তো কি হবে,
তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তো তারটা আস্তে আস্তে গরম হয়, যেভাবে আমাদের ওই জ্যাকগুলো হিটার আছে না এখন বেরোইছে, পানির মধ্যে এরকম করে চুবাই দেয়, পানি গরম হয়ে যায়, এই আইডিয়াটা দিয়ে এটা হয়। তো তারটা যদি গরম হয়, এই গরমটা তো পানির মধ্যে যদি তুমি দাও, পানিতে এটা চলে যাবে, তাই না? পানি তো হিট কন্ট্যাক্টিং একটা ম্যাটেরিয়াল, তো চলে যাবে, তো চলে গেলে ওই পানিটা ফুটতে বা কি জিজ্ঞেস করছে এখানে, ফুটাইতে কত ইয়া লাগবে না লাগবে এটা জিজ্ঞেস করছে, সরি চূড়ান্ত তাপমাত্রা কত হবে এটা জিজ্ঞেস করছে। হিট যে বাড়বে, বেড়ে কত হবে, কমবে তো অবভিয়াসলি না, কারেন্ট গেলেই তো গরম হবে, তো বাড়বে। তো এটা যদি আমি সি দেখি, তাহলে আমাকে আগে বের করতে হবে যে আমার হিট কতটুকু তৈরি হয়েছে তারের মাঝখানে। সেটার জন্য আমাদের কী লাগে, এইচ ইজ ইকুয়াল টু আমরা কী জানি, আই স্কোয়ার আর টি। এইটা এটা সমান সমান কী হবে, এটাই তো এখানে তোমার শক্তির পরিমাণ, তাই না? তো এটা সমান সমান হবে আমাদের ওই যে তাপগতি তাপগতিবিদ্যা কি, যাই হোক ওই হিটের যদি কনসেপ্ট থেকে আনি, তো ওই তাপ শক্তির মাধ্যমে যে তাপমাত্রা বাড়ে, ওই সূত্রটা আমরা কি জানি, এম এস ডেল থিটা। এই জিনিসটা থেকে হচ্ছে আমাদেরকে বের করতে হবে যে আমার এই ডেল থিটার মানটা কত, যেখানে থিটা 1 হচ্ছে 20। ওকে, তো যাই হোক, তাহলে আমাদের বের করি প্রথমে যে আই বের করতে গেলে আমার আর জানতে হবে। আর কিভাবে জানবো, বা এটাকে আমি আই স্কোয়ার আর টি না লিখে কি লিখতে পারি, আই স্কোয়ার আর টি ভিআইটি, আচ্ছা বাদ দাও, আই স্কোয়ার আর টি আমরা লিখে ফেলবো, সমস্যা নেই। তো এটা কত আসতেছে আমাদের, যদি তুল্য রোধ বলি, এটা মিলায় হচ্ছে 20, উপরে হচ্ছে 15, তাই না? 15 আর 20, তাহলে আমাদের আর ইজ ইকুয়াল টু কি আসতেছে, 1/20 প্লাস 1/15, এটার উপর একটা ইনভার্স। তো যদি এটা আমি ক্যালকুলেটারে হিসাব করি যে 1/20 প্লাস ব্র্যাকেটে 1/15 ইনভার্স 1, তাহলে আসতেছে আমাদের 8.57, এটা আসতেছে আমাদের 8.57। ও, আর পাইলাম। তাহলে আই কত হবে, আই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এই যে ভি বাই আর বা ই বাই আর, তো যদি তাই হয় 40/8.57, তাহলে কত পাবো, 40 ভাগ অ্যান্সার 4.66 বা 67, 4.67 অ্যাম্পিয়ার গেল। এই দুইটা যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আমাদের আই স্কোয়ার, মানে যে প্রশ্ন মতে তো আমরা জানি যে আই স্কোয়ার আর টিটা হচ্ছে এখানে টাইম, ইজ ইকুয়াল টু আমাদের এম এস ডেল থিটা, যেখানে আমরা থিটার মান জানি হচ্ছে, যেহেতু আমরা সব কিছু এসআই ইউনিট নিয়ে ডিল করতেছি, আমাদের থিটাটাও এসআইতে ক্যালভিনে নিতে হবে। ক্যালভিনে যদি নেই, আমাদের 20 ডিগ্রি আছে, 20 ডিগ্রি মানে হচ্ছে 273 যোগ করলে 293 ক্যালভিন, এটা হচ্ছে আমাদের থিটা 1। থিটা 2 হচ্ছে আমরা বের করতে চাচ্ছি যে চূড়ান্ত তাপমাত্রা কত। ওকে, তো যদি তাই হয়, আমাদের আয়ের মান এক্ষুনি কত পাইলাম, আয়ের মান পাইছি হচ্ছে, এটা দেখানো যায় নাই বোধ হয়, সেটা এরকম ছিল এই পাশটা, কেউ লাগলে ভিডিওটা পজ করে দেখে নিও। এটা হচ্ছে আয়ের মান হচ্ছে 4.67, তো 4.67 স্কোয়ার ইন্টু আর এর মান বের করছি 8.57 ইন্টু এই জিনিসটা কতক্ষণ ধরে চলছে, তারটা চলছে হচ্ছে 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড আর কি, ইজ ইকুয়াল টু এম এর ভ্যালু কত কেজি পানি নিয়ে আমি ডিল করতেছি, 2 কেজি। পানির ইয়া কত, পানির ইয়ার 4200 সম্ভবত, আচ্ছা এটা একটু আমি ভুলেই তো গেছি, আমি যতদূর জানি 4200 ছিল, মানে যে পানির জন্য যেই এসটা ওইটা। আর এটা কত হবে, থিটা ডেল থিটা, না ডেল থিটা মানে কি, থিটা 1 মাইনাস থিটা 2, এখন আমরা বলছি তাপমাত্রা বাড়বে, তাই না? তাহলে এখানে যদি বাড়েই, তাহলে এটা অবশ্যই এরকম হবে, থিটা 1 মাইনাস থিটা 2 মাইনাস থিটা 2 হচ্ছে আমাদের 290, এটা কি লিখছি, 293 ক্যালভিন হবে তো, নাকি 273 ছিল, 293, হ্যাঁ ঠিকই তো আছে ক্যালভিন, এরকম আসার কথা, রাইট? যদি তাই আসে, এখন এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে কত আসতেছে, এটার স্কোয়ার ইন্টু 8.57 ইন্টু 3600 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 4200,
আসছে কিছু একটা +293, আমাদের আসতেছে হচ্ছে তাহলে θ2 ইজ ইকুয়াল টু 373 পয়েন্ট, আচ্ছা 373 আমরা বলতে পারি এত ক্যালভিন। ঠিক আছে, তো এটাকে যদি আমি ডিগ্রি সেলসিয়াসে নেই তাহলে কত হবে, 273 বাদ দাও 100 ডিগ্রি সেলসিয়াস। এই তো এখন এখানে একটা ক্যাচ, যে যেহেতু এটা আসলে মানে দেখো আমরা যদি এই পুরা ম্যাথটা ডিগ্রিতে নিয়েও করি, লাইক এখানে যদি আমি এটা না বসাই 20 বসাই, তাইলেও দেখবা ঘুরে ফিরে আমরা এই অ্যান্সারটাই ব্যাক পাইছি। এটা হয় এই কারণে, কারণ দুই পাশে আসলে যোগ বিয়োগ হয়েছে, তো যোগ বিয়োগের ক্ষেত্রে এই কাজটা করা যায়, বাট আসলে অনেক জায়গায় যেহেতু কম বেশি হয়, সাজেশন থাকবে যে সবসময় যেন আমরা কাজগুলো ক্যালভিনেই করি। শর্টকাট মারা মানে 1-2 লাইন কম বেশি হবে এটার জন্য, বাট ভুল করার পসিবিলিটি অনেক কমে যাবে, তোমরা ক্যালভিনে করা ট্রাই করিও। গেল, নেক্সট হচ্ছে ডি। ডি কি বলছে যে এত এবং এত হলে বর্তমানটি লুপে শক্তি সংরক্ষণ নীতি। আচ্ছা, শক্তির সংরক্ষণ নীতি মানা মানে হচ্ছে বেসিকলি আমার প্রতি লুপে যে পরিমাণ শক্তি ব্যয় হবে ওই পরিমাণ মানে বিভব আর কি, যত আমার এক একটা লুপে ওই পরিমাণই আমার তড়িৎচালক শক্তি থাকা লাগবে। থাকলে আমি বলবো যে আসলে যতটুকু আমি দিচ্ছি ততটুকুই ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, যতটুকু শক্তি আমি সরবরাহ করতেছি ততটুকু শক্তিই ব্যয় হচ্ছে, এরকম হলে আমি বলতে পারবো যে শক্তির সংরক্ষণশীলতার নীতি এটা মানতেছে। তাহলে আমাকে দেখতে হবে যে এখানে কত বিভব আর কি অপচয় তো না, মানে কত বিভব ইউজ হচ্ছে এটা বের করতে হবে। যেটা ক্যাচ সেটা হচ্ছে যে আমাদের এখানে এই ওয়্যারের মধ্যে দিয়ে কত গেছে এখানে বলা আছে, এই ওয়্যারের মধ্যে দিয়ে কত গেছে এখানে বলা আছে, কিন্তু মাঝখানে ওয়্যারের ভিতর দিয়ে কত গেছে এটা এই জায়গাটায় বলা নেই। তো যেহেতু বলা নেই, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই জাংশনটায় কি হচ্ছে, উপর থেকে কারেন্ট আসতেছে, এই পয়েন্টটা থেকে নিচেও কারেন্ট চলে যাচ্ছে, আর এই পাশে ব্যাটারিটা লাগানো আছে এইভাবে, তাই না? তাহলে কারেন্ট এইদিকে যাওয়ার কথা। ওকে, তো এই পয়েন্টের জন্য দেখো এটাকে যদি আমি I1 ধরি, এটাকে যদি আমি I2 ধরি, হ্যাঁ আচ্ছা এটাকে I3 ধরি, এটাকে I3 কারণে ধরতেছি কারণ উপরের যেই ইটা লাগানো ছিল এর নাম হচ্ছে E3 দেওয়া, তো এটাকে যেহেতু নিচে ব্যাটারি লাগানো ছিল এইভাবে, এটা হচ্ছে E2, তাহলে এটাকে আমি বলবো কি E1, আর এটাকে তাহলে আমি বলবো হচ্ছে I1। যদি তাই হয় তাহলে এই পয়েন্টটায় কি হচ্ছে, এই পয়েন্টটায় আমি দেখতেছি I1 আর I3 ঢুকতেছে, তাহলে I1 + I3 ইজ ইকুয়াল টু I2। আমি বের করতে চাচ্ছি I1, তাহলে I1 ইজ ইকুয়াল টু কি আসবে, এটা আসতেছে না, না আচ্ছা এই যে এতটুকু, তাহলে I1 ইজ ইকুয়াল টু কি আসবে, I1 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে I3টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, I2 - I3, যেখানে I2 আর I3 এর ভ্যালু কত দেওয়া আছে, I2 দেওয়া আছে 2 - 1 ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। এইটুকু আমরা স্ট্যাবলিশ করলাম যে I1 এর ভ্যালুটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটা আমাদের লাগবে। গেল, এখন এখানে দেওয়া আছে হচ্ছে যে আমাদের E2 আর E1 এর ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে 7 ভোল্ট আর 18 ভোল্ট। ওকে, তো E1 যদি 18 ভোল্ট হয়, এখানে E3 দেওয়া আছে 20 ভোল্ট, তাই না? তাহলে উপরের লুপটা যদি কথা বলি, প্রথম লুপ 1, লুপ 1-এর ক্ষেত্রে আমাদের টোটাল তড়িৎচালক শক্তি এখানে দেখো যে আমাদের সার্কিটটা যদি দেখি আমরা খেয়াল করি যে আমাদের এই 20 ভোল্ট যেটা সেটা এদিকে পুশ করতেছে কারেন্টটাকে, আর এই পাশে যে আমার 18 ভোল্ট লাগানো এটা হচ্ছে এইদিকে পুশ করতেছে। তাহলে কি হবে দেখো, দুই দিকে পুশ করতেছে, কারেন্ট তো দুই দিকে যাবে না, যেটা হবে 20 ভোল্ট এখানে উইন হবে, উইন হয়ে কারেন্টটাকে এই পাশে পুশ করবে। তাহলে আমাদের এখানে নেট তড়িৎচালক শক্তি কত, 20 - 18, ই ইজ ইকুয়াল টু আসবে আমাদের এখানে তাহলে E3 - E1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ভোল্ট। ওকে, 20 ভোল্ট কেন লিখলাম, 2 ভোল্ট। এটা গেল হচ্ছে আমাদের লুপ 1-এর জন্য টোটাল তড়িৎচালক শক্তি কত। তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমার টোটাল বিভব কত ড্রপ, এখানে যে 4টা রেজিস্ট্যান্স আছে এই 4টা রেজিস্ট্যান্সে কত বিভব ড্রপ খাইলো। ড্রপ খাওয়াটা যদি এই তড়িৎচালক শক্তির সমান হয় তাহলে আমি বলবো যে উপরের লুপটা ইকুইলিব্রিয়ামে আছে বা যে সংরক্ষণশীল অবস্থায় আছে। এখন এখানে খেয়াল করো আমাদের লুপটা কেমন ছিল, এরকম, তাই না? এখানে একটা রেজিস্ট্যান্স, আমি প্রথম লুপটা আসতেছি, এটা এখানে, নিচে হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে আমাদের আরেকটা ব্যাটারি ছিল। ওকে, তো আমাদের এইখানে আমরা খেয়াল করছি যে এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের I1 কারেন্ট, আর এইখানের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I3 কারেন্ট। এটা 1 ওহম, এটা কত ওহম, 6 ওহম, এটা হচ্ছে আমাদের 4 ওহম,
এটা হচ্ছে 1 ওহম। এখন এখানে যেটা কাহিনী সেটা হচ্ছে যে আমরা কি জানি যে রোধ হচ্ছে সার্কিট থেকে কারেন্ট টেনে নেয় আর কি, বেসিকলি আউটপুট হিসাবে কাজ করে, এরা সার্কিটের শক্তি দেয় না, শক্তি নিয়ে নেয় সার্কিট থেকে। তাহলে আমরা দেখলাম যে এখানে ডমিনেন্ট ছিল এটা, কারণে 20 ভোল্ট ছিল, তাহলে আমরা এটাকে পজিটিভ ধরতেছি, এর ডিরেকশনটাকে। যদি তাই হয় তাহলে i3টাকে আমরা পজিটিভ ধরলাম, কারণ i3টা ডমিনেন্ট কারেন্ট এই জায়গায়। তো আমরা হচ্ছে এইভাবে লুপটা গুনবো। ওকে, এইভাবে যদি লুপটা গুনি তাহলে এটার জন্য কি হচ্ছে, এটার সাথে দিকটা মিলতেছে, তাহলে এটা পজিটিভ ধরতে পারবো আমি, এটাকেও পজিটিভ ধরতে পারবো। যদি ধরি তাহলে আমাদের কি হচ্ছে এখানে, আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 আর 1 কি ছিল, 6 1 4 1 ছিল, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এখানে i3 ইন্টু 6 প্লাস i3, আচ্ছা i3 এর ভ্যালু কত, 1 ছিল, তো 1 ইন্টু 6, 1 ইন্টু 1। আর যখন আমরা এই পাশে আসতেছি এই ডিরেকশনগুলো কি হয়ে গেছে, উল্টা না? মানে আমরা তো এই কারেন্ট i1-এর জন্য এটা হিসাব করবো, i1-এর ডিরেকশন তো এটার উল্টা, তাই আমরা যখন এটা হিসাব করতেছি এই ডিরেকশনে, তখন i1 রিলেটেড যেই ভোল্টেজগুলো হবে এগুলো নেগেটিভ আসবে আর কি। ঠিক আছে, এখানে আসলে দুই ধরনের ব্যাটারি কানেক্টেড, তো এই জন্য এই জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 4 ইন্টু i1-এর জন্য, এটা i1-ই লিখি, এটাকে i3 লিখি, নাহলে আসলে বুঝতে তোমাদের পরে সমস্যা হবে। এটাকেও i3 লিখি, মাইনাস 1 i1। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল বিভব কতটুকু ড্রপ হয়েছে, ভোল্টেজ ড্রপ দিচ্ছে। তো i3 আর i1 দুইটারই মান আসলে 1 ওহম 1 অ্যাম্পিয়ার করেই ছিল, তাহলে 6 প্লাস 1 মাইনাস 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, -5 প্লাস 7 2। তাহলে এই যে আমাদের টোটাল, আমাদের যে তড়িৎচালক শক্তি আর টোটাল যে ভোল্টেজ ড্রপ, এই দুইটা ইকুয়াল হয়েছে। তাহলে আমি বলতে পারি যে লুপ 1 হচ্ছে তোমার ইয়াতে আছে, কি বলে, ইকুইলিব্রিয়ামে আছে বা সংরক্ষণশীল আছে, এটা বলতে পারলাম। এটা গেল লুপ 1-এর কাহিনী। এবার আমরা লুপ 2টাকে টেস্ট করব। তো লুপ 2-এর ক্ষেত্রে কি হয়েছে, সার্কিটটা যদি একটু আঁকি, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে 4 ওহম বলতেছি, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে 1 ওহম বলতেছে, এরকম এরকম। এটা হচ্ছে E1, যেখানে E1 হচ্ছে 18 ভোল্ট। নিচে আসলাম, এখানে কারেন্ট যাচ্ছে হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার, এটার নাম দিয়েছিলাম আমরা i2। আর নিচে আর এটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে i1, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার ছিল। আর এখানে হচ্ছে আছে আমাদের 1 ওহম, এখানে হচ্ছে আছে এইটা, আর এখানে আছে হচ্ছে এইটা 2 ওহম। আর এই ব্যাটারিটার ভোল্টেজ কত এরা বলছে, 7 ভোল্ট। ওকে, এই হচ্ছে তোমার ওভারঅল ফিগার। এটা যদি হয় তো দেখো এই তারের মধ্যে তো শুধু i2 গেছে, তাই না? আর এটা হচ্ছে 7 ভোল্ট, আর এটা হচ্ছে 18 ভোল্ট, তাহলে এখানে এ ডমিন্যান্ট, তাহলে আমরা এর ডিরেকশনটা নিয়ে কাজ করব, রাইট? এই যে এই ডিরেকশনটা, ডিরেকশন কি ঠিকঠাক মতো আঁকছি? হ্যাঁ আঁকছি। যদি তাই হয় তাহলে এটার মাঝে যদি আমি বিয়োগ করি, আমাদের ই কত আসে আগে, ইটা আগে দেখে নিই। ই আসতেছে আমাদের 18 আর 7, তাই না? 18 আর 7 যদি হয়, 18 থেকে 7 বাদ দিলে থাকে আমাদের 11 ভোল্ট গেল। আর এ পাশ থেকে আমি যদি দেখি এখন, এটা যেহেতু ডমিন্যান্ট, আমরা এই ডিরেকশনটাও এবার হিসাব করব। হিসাব করলে এটা আসতেছে আমাদের ভি, যদি বের করতে চাই তাহলে আমাদের আসবে i1 ইন্টু 1 ওহম প্লাস i1 ইন্টু 4 মাইনাস, এটা গেল এই ডিরেকশন, আর এই তোমার i2 পুশ হচ্ছে এদিক দিয়ে, তাই তো না? তাহলে দেখো ডিরেকশন কিন্তু আমার চেঞ্জ হয়নি, আমরা কিন্তু সেম ডিরেকশনেই ঘুরতেছি, রাইট? সেম ডিরেকশনে যদি ঘুরি তাহলে এটা কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে তোমার প্লাস 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2, তাহলে কত হইলো আমাদের টোটাল দেখি। আচ্ছা, এটা 2 না দিয়ে এটাকে আমি i2 লিখি, সুবিধা হবে তোমাদের বুঝতে, i2। ওকে, এখানে দেখো আগেরবার মাইনাস প্লাস কেন হয়েছিল, কারণ দুইটা কারেন্টের ডিরেকশন দুই রকম ছিল। এখানে আমরা দেখতেছি দুইটা কারেন্টের ডিরেকশন একই দিকে, এমনটা আলাদা কিন্তু একই দিকে। যদি তাই হয় তাহলে আমরা এখানে দেখি i1-এর ভ্যালু ছিল 1 করে, তাই না? তাহলে 1 ইন্টু 1 ভি ইজ ইকুয়াল টু পাচ্ছি 1 প্লাস 1 ইন্টু 4 4 প্লাস i2 এর ভ্যালু হচ্ছে 2, 2 ইন্টু 1 2, আর 2 ইন্টু 2 4, এত আসতেছে। টোটাল কত আসছে, 4 আর 4 8 আর 3 11 ভোল্ট।
তাহলে আমাদের আবারও দেখো এই যে এখানে ই যত আসছিল আর এই পাশে আমাদের এই ভি যত আসছে এই দুটো আবার সেম, তাহলে লুপ টুও আমার ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে আমাদের এই পুরা সেকেন্ড সার্কিটে যে দুইটা লুপ, এই দুইটা লুপই হচ্ছে সংরক্ষণশীল অবস্থায় আছে। ওকে, আচ্ছা নেক্সট যে প্রবলেমটা এটা হচ্ছে যে চুম্বক রিলেটেড। তো এখানে বলছে সরল রৈখিক পথে গতিশীল ইলেকট্রনের জন্য গতির ঠিক বিপরীত দিকে চৌম্বক ক্ষেত্র কীরকমভাবে ব্যাখ্যা করতে। তো আমরা কি জানি, আমরা যখন বের করি ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ইলেকট্রন ফ্লো হয় তার ঠিক 90 ডিগ্রি বরাবর ইন্ডিউস হয়, তাই তো আমরা দেখছি তাই না। একটা 90 ডিগ্রি বরাবর ম্যাক্স থাকে আর কি, বাকিগুলো কাটাকাটি হয়ে যায়। অত ডিটেলে যাব না, আমাদের যেটা আলাপ সেটা হচ্ছে যে তোমার 4-এর যে খ, এটার জন্য যদি আমি বলি তাহলে আমাদের কি জানি যে ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা হিসাব করছি আমরা দেখছি না একটা সাইন থেটা আছে, আর মানে কিউ ভি বি সাইন থেটা, এটা তো পড়ছি কিউ ভি বি, এটা তো হচ্ছে ফোর্স তাই না। আর আমরা যখন সূত্রটা ডেভেলপ করছিলাম তখন তো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য আমাদের যে এটা কি বলছে, একটা ইলেকট্রন যাচ্ছে একটা সরল রৈখিক পথে যাচ্ছে, তাহলে ওই যে মিউ নট আই বাই 2 পাই এ যে জিনিসটা, ওখানে যে একটা সাইন ছিল এখানে যেটাকে হচ্ছে আমরা ওই যে 90 ডিগ্রি কনসিডার করে 1 লিখে বাদ দিয়ে দিছিলাম। তো যদি তাই হয় তাহলে আমাদের কি দেখতেছি আমরা এখানে, যদি একটা সাইন থিটা তুমি রাখো, থিটার মান যদি যেদিকে বলতেছি তার বিপরীত দিকে বসাও, তার মানে এখানে থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি না। তো এই থিটার ভ্যালু যদি তুমি এখানে 180 ডিগ্রি বসাও বা এখানে 180 ডিগ্রি বসাও, সাইন 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তো এটা যখন 0 হবে এটা গুণ হয়ে পুরোটা 0 হয়ে যাবে, কোনো ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউসই হবে না উল্টা পাশে। এটাই ছিল খ। আচ্ছা আমি একটু তাড়াহুড়া অ্যান্সারগুলো দিচ্ছি, কারো যদি আমার এক্সপ্লেনেশন ভালো না লাগে ওই একই কথা ইনবক্সে আমাকে একটু জানাও যে স্যার এই এক্সপ্লেনেশনটা আমার কাছে প্রবলেমেটিক লাগছে, এটা এরকম হইতে পারে, একটু জানাই দিবা, আমি তাহলে একটু ক্রস চেক করবো। হ্যাঁ, আমার কাছে বইও নাই তো, মানে আমি হচ্ছে জাস্ট আমার নলেজ থেকে এগুলো বয়ে যাচ্ছি, সব কিছু সিলেক্টে রেখে আসছি। গেল তারপর হচ্ছে এক্স ওয়াই তারের ধরুন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের আচ্ছা এই গ আর ঘ হচ্ছে খুবই সিম্পল। গ আর ঘর জন্য জাস্ট আমরা যদি ডিরেক্ট ল মেরে দিই তাহলেই পেয়ে যাবো। আমি সূত্রগুলো এখানে বলতেছি, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ, এটা যদি মারো তাহলে গয়ের অ্যান্সার হয়ে যাবে সরল রৈখিক পথের জন্য। আরেকটা হচ্ছে যে সার্কুলার যদি হয়, সার্কুলারের জন্য আমরা কি জানি, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2r, এটা যেখানে আরটা হচ্ছে রেডিয়াস, এই সূত্র দুটা ফেলে দিলেই গ আর ঘ পেয়ে যাবে। গেল, ওকে। নেক্সট হচ্ছে আমাদের 5 হচ্ছে আলোর ব্যতিচার সংঘটিত হওয়ার জন্য 4টি শর্ত লেখো। এই শর্তগুলো ওই বইয়ের মধ্যে আছে এক্সপ্লিসিটলি লেখা, যে কোহেরেন্ট সোর্স মানে একই ধরনের সোর্স হইতে হবে, সরু ছিদ্র পথে বের হইতে হবে, এই ধরনের 4-5টা ওখানে দেখবা যে আছে। ওগুলা যারা লিখছো নাম্বার পাইছো, যারা লিখো নাই তারা তো পাবা না অবভিয়াসলি। গেল, গ নম্বর হচ্ছে পর্যায়ের 12তম উজ্জ্বল জোড়া কৌণিক সরণ কত হবে। আচ্ছা এখানে কি হয়েছে, কৌণিক সরণ বলতে বোঝাচ্ছি যে এটা যদি সেন্ট্রাল আমাদের ইয়াটা হয়, ব্রাইট স্পটটা হয়, আর এটা যদি 12তম হয়, তাহলে দেখো এই যেখান থেকে আমি হিসাব করতেছি ওইখান থেকে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে না। তাহলে এখান থেকে এটা যদি আমি করি, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে কৌণিক সরণ। অনেকে এই জিনিসটা বের করছো, ভাবছো যে দুই পাশে ছড়াই গেছে, এটা কিন্তু কৌণিক সরণ না, এটা কোনটা যে মাঝখানে এক্স্যাক্টলি কত ডিগ্রি কোণ তৈরি করছে। ঠিক আছে, সরণ শুধুমাত্র এই একটা অ্যাঙ্গেল থিটা, এই থিটা থিটা মিলাই 2 থিটা যেটা, এটা কিন্তু না। যারা এটা করছো তারা 1 মার্ক কম পাইছো। ওকে, তো আমরা হচ্ছে এই থিটাটা বের করতে যাবো। এই থিটাটা বের করতে গেলে দেখো এটা কি ডিস্টেন্সটা, ছিদ্র থেকে পর্দার মাঝখানে যে ডিস্টেন্সটা এটা তো হচ্ছে ডি, আর এটা হচ্ছে তোমাদের এই যে এক্স এন। যদি তাই হয় তাহলে এটার মধ্যে সম্পর্ক কি ট্যান থিটা। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে এক্স এন আর ভূমি হচ্ছে কি ডি। আর আমরা এক্স এন সমান সমান কি জানি, এক্স এন সমান সমান আমরা জানি হচ্ছে এন ল্যামডা ডি বাই এ। এ হচ্ছে আর কি যে দুটো দ্বিচিরের মাঝখানে যে ডিস্টেন্সটা, ওই ছিদ্রগুলোর মাঝখানে ডিস্টেন্স। তাহলে যদি আমি এই সূত্রটার ভ্যালুগুলো এখানে বসাই দিই কী পাচ্ছি, এন ল্যামডা এ ডি উপরে একটা ডি, এডি কাটা, কাটলে আমাদের কী থাকতেছে, ট্যান থিটা না থিটা লিখি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এন ল্যামডা বাই এ। ঠিক আছে, এখন এন এর ভ্যালু এখানে কত, এন এর ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স 12, ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে 31 অ্যাংস্ট্রম। তো 31কে যদি এসআই লিখি তাহলে 3100 ইন্টু ইনভার্স 10
ডিভাইডেড বাই এ কত দেওয়া আছে, পর্দার দূরত্ব এত 4 মিলিমিটার, মানে 0.4 ইন্টু 10⁻³ এটাকে যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে এই হিসাব চলে আসবে। আচ্ছা বের করে ফেলি এটা কত, আর এই 10⁻³ এটা কাটাকাটি করলে 10⁻7 থাকলো, দুইটা 0 কমা ফেলে 10⁻5 হয়ে যায়, তাহলে 5ই লিখি, 12 ইন্টু 31 এক্সপি মাইনাস 5 আসলো কিছু একটা ডিভাইডেড বাই 0.4, কিছু একটা পাইছি, শিফট 10 অ্যান্সার। আচ্ছা এই যে আসছে 0.53 ডিগ্রিজ, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। প্রথমটার কৌণিক সরণ হচ্ছে এত। গেল? যদি যায় তারপর আসি নেক্সট ঘ নম্বর। ঘ নম্বরটাও মনে হয় সোজাই। ঘ নম্বর বলছে যে চিট দুটির ব্যবধান যদি অর্ধেক করা হয়, উজ্জ্বল ডোরার স্থানে পরবর্তী ডোরার সংখ্যার কি পরিবর্তন হবে। ওকে, তাহলে আমরা এখানে পরিবর্তন করতেছি কি, এখানে পরিবর্তন করতেছি দুইটা জিনিস, যে আমরা চিটের ইয়াটা পরিবর্তন করতেছি, উইথটা, ওটা যদি পরিবর্তন করি তাহলে আমাকে বলছে যে এনে কি পরিবর্তন আসবে। তাহলে আমাদের সূত্র তো আগেরটাই, যে এক্স এন ইজ ইকুয়াল টু কী ছিল আগে, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই তোমার এ, তাই না? এখানে আমরা চেঞ্জ করতেছি কি, এ চেঞ্জ করতেছি, এ চেঞ্জ করার কারণে আমার এনে কি পরিমাণ চেঞ্জ আসছে এটা বের করতে বলছে, বাকি সব ভ্যালু তো ফিক্স। তো যদি ফিক্স হয় তাহলে আমরা কি করবো, এন প্রাইম বের করতে চাচ্ছি, এন প্রাইমটাকে এক সাইডে নিলাম, এক্স এন এ প্রাইম ডিভাইডেড বাই ল্যামডা ডি, বাকি সব কিছুকে এক সাইডে নিলাম। এখন এখানে যদি আমি ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই, এনের ভ্যালু চলে আসবে, নাকি ভ্যালুগুলো এখানে বসাই দিব। আচ্ছা বসাই দিয়ে দেখি, এত কাহিনি না করি। এক্স এনের ভ্যালু হচ্ছে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, বাকি থাকে এখানে এ প্রাইম আর ডি, তাই তো, ডি ডি কাটা, তাহলে এটাও তো 10⁻³ কাটা, তাহলে আমার কাছে থাকতেছে এন ছিল 12, ল্যামডা ছিল 3100 ইন্টু 10⁻10, এটার ভ্যালু ছিল 0.4, এটাকে অর্ধেক করছি 0.2, এটা কাটাকাটি করলে এখানে হয়ে যাবে 2। ওকে, তাহলে 24 ইন্টু 31 এক্সপি মাইনাস 3100 এক্সপি মাইনাস 10। আমি কই জানি একটা ভুল করছি, সিলি, চেক করে নিই। সমস্যা, আচ্ছা এখানে আমি ল্যামডাটা কেন বাদ দিছি, এখানে তো একটা ল্যামডা ছিল, এখানে একটা ল্যামডা থাকলে এখানে একটা ল্যামডা হবে, এই ল্যামডা কাটবে, কাটলে এটা তো থাকার কথা না, দূর, এটার অ্যান্সার জাস্ট 24 হয়ে যাবে। আমি সরি, আমি একটু মিসক্যালকুলেট করছিলাম, এই যে এখানে ভুল করে ল্যামডাটা দিই নেই, তো যা কাটাকাটি করলে 24, ক্যালকুলেটার লাগিয়ে নেই ম্যাথটা করতে, রেখে গেছে এতক্ষণ ধরে। গেল? ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা ওই যে যদি চিটটাকে আরও ছোটো করে দিই, জিনিসটা ওই 12 জায়গায় আমি 24টা ডোরা পাওয়ার কথা ওইখানেই। গেল? নেক্সট, আচ্ছা নেক্সট যদি দেখি আমাদের কাছে আসে হচ্ছে যে এক্স রে রিলেটেড, ফটো কারেন্ট বাড়াতে চাইলে আপাতত আলোর উজ্জ্বলতা বাড়াবো নাকি শক্তি বাড়াবো? আচ্ছা, তো আমরা কি চাচ্ছি, ফটো কারেন্ট বাড়াবো। কারেন্ট কিভাবে বাড়ে? কারেন্ট হচ্ছে কি বেশি শক্তিশালী ইলেকট্রন গেলে বাড়ে বেশি, মানে বেশি গতিশক্তিওয়ালা ইলেকট্রন গেলে কারেন্টের পরিমাণ বাড়ে, নাকি বেশি ইলেকট্রন একসাথে পাস হইলে বাড়ে? একটা একক ক্ষেত্রফলের মধ্যে যে যত বেশি ইলেকট্রন যাবে আমার কারেন্ট তত তাড়াতাড়ি বাড়ে না? ইলেকট্রনের সংখ্যার উপর ডিপেন্ড করে না? তাহলে আমার যদি কারেন্ট বাড়াতে চাই, তার মানে আমি চাচ্ছি যে আমার ইলেকট্রনের পরিমাণ মানে বাড়বে, এটার মধ্যে দিয়ে যাওয়ার সময় বেশি পরিমাণে ইলেকট্রন যাবে। তো যদি তাই হয় আমাকে কি করতে হবে, আমার এমন কিছু করতে হবে যাতে ইলেকট্রন বেশি রিলিজ হয়। ফটো ইলেকট্রিকের ক্ষেত্রে কি হয়, যে এরকম একটা মেটালিক স্ল্যাব থাকে, এখানে এসে আমি ফোটন ফেলি, তো আমি যদি একটা ফোটনের জায়গায় এখানে 100টা ফোটন ফেলি, তাহলে 100টা ইলেকট্রন রিলিজ হবে। 100 ইলেকট্রন রিলিজ হলে আমার ইলেকট্রন মানে কারেন্টের পরিমাণ অনেক বেশি হবে। তাহলে আমি চাচ্ছি যাতে বেশি পরিমাণ ফোটন পড়ে, তো আমি কি করলে বেশি পরিমাণ ফোটন করবে? ইন্টেন্সিটি বাড়াই দিলে, ফ্রিকোয়েন্সি বাড়াই দিলেই একটার এনার্জি বাড়তেছে, আর ইন্টেন্সিটি বাড়ানো মানে আমি অনেকগুলা ফোটন একসাথে ফেলতেছি। তাহলে এই তোমার 5-এর যে 5 না 6-এর যে ছয়ের খয়ের উত্তর হচ্ছে যে আমাদের ইন্টেন্সিটিটা বাড়াই দিতে হবে। কেন বাড়াই দিতে হবে এটা মাত্র এক্সপ্লেন করলাম। গেল? তারপর হচ্ছে প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত? তো
তো প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ যদি আমরা এখানে বের করতে যাই, আমরা কি দেখতেছি প্রথম ক্ষেত্রে এত কিলোভোল্ট আমরা দিছি। আচ্ছা, তাহলে আমাদের মানে এটা ডিরেক্টলি হচ্ছে আমি কত ভোল্ট কারেন্ট দিচ্ছি তার সাথে আমার ওই গতিশক্তির রিলেশন যেটা ছিল, ওই যে কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ইভি, এটা ইউজ করতে হবে। যেখানে এটা মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আমরা এই ভি ম্যাক্সটাই বের করতে চাচ্ছি, সমান সমান ইভি, যেখানে ই হচ্ছে তো ইলেকট্রনের চার্জ আর ভি হচ্ছে ভোল্ট। এখানে ভোল্ট দিচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে যেহেতু কথা বলছি 12.4 কিলো ভোল্ট দিছি। এটা আসলে ভি সমান সমান আসলে কী, ভি ম্যাক্স যেটা, এটা সমান সমান আসলে কী পাচ্ছি, টুটা ওই পাশে গেল, তাহলে 2 ইভি ডিভাইডেড বাই এম, এটা 2 কেন, এটা স্কোয়ার ছিল, তাহলে তার উপর এটা রুট, এই যেটা হিসাব করলেই চলে আসবে। তো এখানে আমাদের কী কী আছে, 2 আছে, ইলেকট্রন হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম, ভোল্ট দেওয়া আছে 12.4 কিলো ভোল্ট, তাহলে 12.4 কিলো মানে হচ্ছে 10⁻³ গেল। আর এম ইলেকট্রনের ভর 9 ইন্টু 9.11 ইন্টু 10⁻31, এটা যদি আমরা হিসাব করে একটা অ্যান্সার পাবো, যেটা পাবো ওটাই হচ্ছে অ্যান্সার গেল। নেক্সট কি, উদ্দীপকে উৎপাদিত দুই ধরনের এক্সের ক্ষেত্রে কোনটির ভেদনযোগ্যতা বেশি হবে ব্যাখ্যা করো। এখন ভেদনযোগ্যতা বেশি কিভাবে হয়, ভেদনযোগ্যতা ডিপেন্ড করে হচ্ছে আসলে এনার্জির উপরে। ধরো কিভাবে বুঝাই, একটা ওকে, একটা এই কলমটার কথাই চিন্তা করো, এই কলমটা কই গেল, হ্যাঁ এই কলমটার কথাই চিন্তা করো। এটা যদি আমি দেখো এই ধরনের গতিশক্তি দিয়ে আসি, এটা তো পেনেট্রেট হবে না, তাই না? বাট আমি যদি এইভাবে এসে লাগাই দিই, জোরে ব্যথা লাগবে। অনেক জোরে যদি আনি, অনেক জোরে, তাহলে এটা ফুটা হয়ে যাবে, তাই না? বুলেটের ক্ষেত্রে যেটা হয়, গানের বুলেট যদি তুমি হাত দিয়ে এনে এইভাবে একটা ঠেলা মারো, তাহলে ধরো কোনো কিছুই পেনেট্রেট করবে না। বাট একটা গান দিয়ে যদি ফায়ার করো, তাহলে তো ভেদ করে চলেই যায়, কারণ গান অনেক বেশি গতিশক্তি জেনারেট করে। তাহলে একটা জিনিস পেনেট্রেট করবে কি করবে না, এটা ডিপেন্ড করে যেটা প্রজেক্টাইল, ওইটার গতিশক্তি কীরকম তার উপরে, ঠিক আছে? শক্তি আর কি, এটা যদি এনার্জি অনেক বেশি হয় তাহলে পেনেট্রেট করবে, এনার্জি যদি কম হয় তাহলে পেনেট্রেট করবে না। শক্তির উপর ডিপেন্ড করতেছে তাহলে। তো আমি যখন ইলেকট্রন নিয়ে ডিল করতেছি, তাহলে আমাকে ইলেকট্রনের শক্তিটা দেখতে হবে যে কীরকম হচ্ছে না হচ্ছে। আর আমাদের ওই ইলেকট্রনের এই শক্তিটা আসলে আসতেছে যে কে ম্যাক্স থেকে, আমরা কি দেখলাম, ইভি থেকে আসে। আমাদের তো কে ম্যাক্স দেওয়া নেই, আমাদের কাছে ইভি দেওয়া আছে, তাহলে ইভি থেকে আমি গতিশক্তি পাচ্ছি। আর গতিশক্তি থেকে আমি বুঝতে পারবো যে এটা আসলে ভেদ করবে কি করবে না। তাহলে এই ঘয়ের জন্য আমরা আর কি এই রিলেশনটা ইউজ করতে পারি যে ইভি এটাই আসলে আমাদের শক্তি, তো এটাকে আমি এইচ এফ লিখলাম, ফ্রিকোয়েন্সির সাথে রিলেট করে দিলাম। গট ইট? তো এখানে খেয়াল করো যে যদি আমি, যেহেতু আমার কাছে ভি দেওয়া আছে, এফ দেওয়া নাই, আমি ভি বাদে যদি বাকি সব কিছুকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের কী থাকতেছে, এইচ এফ ডিভাইডেড বাই ই। যেখানে দেখো এইচ প্লাঙ্কের কনস্ট্যান্ট, ই তো ইলেকট্রনের চার্জ, তাহলে আমাদের ভি আর এফ সমানুপাতিক না? তাহলে যার ভি বেশি তার শক্তি বেশি, সিম্পল আলাপ। তাহলে যদি তাই হয়, আর এখানে তো দেখতেছি যে এটার মধ্যে এত পার্সেন্ট হচ্ছে ইয়া করে, এটা তো দুইটার ক্ষেত্রেই ট্রু, তাহলে আমার এইটার ক্ষেত্রেও 0.3%টা গুণ হবে, সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমি কাজ করতেছি ওটার ক্ষেত্রেও 0.3% গুণ হবে, তাহলে এটাও কনস্ট্যান্ট। আলটিমেটলি আমি এই রিলেশনটাই পাবো। যদি পাই তাহলে দেখো যার ভি বেশি তার পেনিট্রেশন ক্ষমতা বেশি না? তাহলে এই দুইটার মধ্যে দেখো এটার তো ভি লিটারেলি এটার ডাবল, তাহলে এর পেনিট্রেশন ক্ষমতা এর ডাবল হবে। এতটুকুই। তোমরা যদি এই পর্যন্ত আসতে পারো তাহলে এতটুকু দেখাই দিলেই হবে। কেউ যদি ফ্রিকোয়েন্সি দিয়ে যারা যারা এক্সপ্লেন করছো তারাও ফুল মার্ক পাইছে, বাট এটা এইভাবে করলে আর কি ছোটো হবে। ওকে, গেল। নেক্সট হচ্ছে আসি আমরা 7। ওকে, 7-এর যদি কথা বলি, 7 কী আছে, বলছে যে ডোপিং বাড়ালে ভিবিআই বাড়ে নাকি কমে। আচ্ছা, একটু অ্যাডভান্স হয়ে গেছে এই কোয়েশ্চেনটা। দু একটা কোয়েশ্চেন আমি ইচ্ছা করে অ্যাডভান্স করছি, কারণ যেহেতু সামনে তোমরা ডিফিকাল্ট কোয়েশ্চেন ফেস করবা, আবার অ্যাডমিশনও আছে, তো একটা দুইটা কোয়েশ্চেন একটু অ্যাডভান্স আমি দিয়েছি। তো এখানে একটু দেখো, সেটা হচ্ছে যে ডোপিং যখন বাড়ে, ডোপিং বাড়ানোর মানে কি, আমার যে এন টাইপটা আছে, এই পাশে যদি এন টাইপ হয়, এই পাশে যদি পি টাইপ হয়, একটা পিএন জাংশন নিয়ে যেহেতু ডিল করতেছি, ডিপ্রেশন লেয়ার তো এখানে তৈরি হবে। তুমি যদি ডোপিং বাড়াও তার মানে কি, এখানে আমার ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেছে, আগে 3টা থাকলে এখন 4টা আছে, এখানে আমার হোলের পরিমাণ বেড়ে গেছে, তাহলে ফ্রি হোলগুলা এদিকে আসতে চাবে, ফ্রি ইলেকট্রনগুলো এদিকে আসতে চাবে, তাই না? যেহেতু দুই পাশ থেকে আমার ঝোঁক আসতেছে, দুই পাশ থেকে যেহেতু ঝোঁক আসতেছে, আমার যেই মাঝখানে পোটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হওয়ার কথা, এটা আরও চিকন হয়ে যাওয়ার কথা, কারণ দুই পাশ থেকে ও চাপ খাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমি এখনও কোনো সার্কিট কানেক্ট করিনি, এটা জাস্ট ডিভাইস ফিজিক্স নিয়ে কথা বলতেছি। ডিভাইসটা জাস্ট নর্মালি তুমি কানেক্ট করলেই দুই পাশ থেকে ইলেকট্রন আর হোলগুলো চাপ দিয়ে আমার ডিপ্রেশন লেয়ারটাকে কমাই দিবে।
তো আমি যদি বলি যে ড্রপিং করি তাহলে ডিপ্লেশন লেয়ারটার কী হবে, কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে এটাকে আরও থিন হয়ে যাবে আর কি, আগের চেয়ে বেশি থিন হবে, ঠিক হবে না, থিন হবে। তো থিন হলে অনেকে মনে করতে পারো যে পোটেনশিয়াল ব্যারিয়ারটাও তাহলে তো ছোটো হয়ে গেল, তাই না? এটা হচ্ছে দ্যাটস হোয়াই ইট গেটস ট্রিকি, যে হবে না আসলে। তোমার যখন এখানে বেশি পরিমাণ হোল আসছে তাহলে কী হবে, এই জায়গাটায় হোলের পরিমাণ বেড়ে যাচ্ছে না, আর এর পাশে যখন ইলেকট্রন যাচ্ছে এখানে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে এখানে নেগেটিভ চার্জের পরিমাণ বাড়তেছে, এখানে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তেছে, তাহলে নেগেটিভ বাড়তেছে এক পাশে পজিটিভ বাড়তেছে, তোমার ব্যারিয়ার হাইট যেটা সেটা কী হচ্ছে তাহলে বেড়ে যাচ্ছে না আস্তে আস্তে, তাই তো না? বাধার পরিমাণ বাড়তেছে না, প্লাস বাড়তেছে এক পাশে মাইনাস বাড়তেছে, তাহলে ডিফারেন্সও তো বাড়তেছে। এটাই তো বিভব পার্থক্য বা ভোল্টেজ। তাহলে দেখো কি হচ্ছে, আমার থিন হয়ে যাচ্ছে বাট আমার ভোল্টেজটাও বাড়তেছে, এই দুইটা ফেনোমেনা আর কি ঘটে। তো যাই হোক, এর উত্তরটা হবে আর কি যে তুমি যদি ডোপিং বাড়ায় দাও তাহলে তোমার বিল্ট ইন পোটেনশিয়াল ব্যারিয়ার যেটা এটা বেড়ে যাবে, ইভেন দো ডিপ্রেশন লেয়ার এখানে ছোট হয়ে যাচ্ছে। ওকে, এই গেল হচ্ছে আমার ক্ষয়ের এক্সপ্লেনেশন। তারপর আসি গতে কি আছে। আচ্ছা, হচ্ছে খুব মানে জাস্ট বেসিক সূত্রগুলো অ্যাপ্লাই করলেই হয়ে যায়। তো এটা হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ড বলে দিই, গ আর ঘ হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর কোয়েশ্চেনটা জাস্ট তুলে দেওয়া হয়েছে। খুব সিম্পল একটা কোয়েশ্চেন, মোটামুটি সবাই পারছো। গেল, নেক্সট আসি হচ্ছে আমি 8 নম্বর, পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি ঋণাত্মক কেন? মোট শক্তি ঋণাত্মক যে এটা দ্বারা কী বোঝায়, মোট শক্তি ঋণাত্মক যেটা এটা দ্বারা বোঝায় হচ্ছে যে তোমার যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, হ্যাঁ, ইলেকট্রনটা হচ্ছে যে বাউন্ড আর কি, একটা এখানে যে প্রোটনটা মানে নিউক্লিয়াসটা থাকবে ওইটার দ্বারা এই ইলেকট্রনটা বাউন্ড, এটা হচ্ছে নেগেটিভটা দিয়ে বোঝায়। তুমি যদি চাও এটাকে এখান থেকে বের করতে তাহলে আগে তোমাকে এখানে ওটা কিছু পরিমাণ এনার্জি দেওয়া লাগবে, দিলে কী হবে, ওই বাউন্ড স্টেটটা থেকে বের হয়ে গেল, তারপর তুমি যদি ফার্দার এনার্জি দাও তাহলে ইলেকট্রনটা একটা গতিশক্তি নিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? এই কারণ হচ্ছে এটা ঋণাত্মক থাকে, কারণ তোমাকে এখানে মানে ওয়ার্ক করা লাগতেছে কিন্তু তুমি কোনো আউটপুট পাচ্ছ না, তাহলে কি হচ্ছে, এটা নেগেটিভ হয়ে গেল না জিনিসটা, ইলেকট্রন মানে শক্তি বের হচ্ছে না, শক্তি আমাকে দেওয়া লাগতেছে, এই জন্য হচ্ছে এটা মাইনাস, না মাইনাস দ্বারা বোঝায় জিনিসটা বাউন্ড, এবং আমাকে শক্তি প্রোভাইড করতে হবে ইফ আই ওয়ান্ট টু এক্সট্রাক্ট দ্যাট ইলেকট্রন ফ্রম দ্যাট অ্যাটম। ওকে, গেল। তো তারপর হচ্ছে এটা কি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, আচ্ছা এই তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা সূত্রটা খুব ভালো করে জানি, যে এই যে আর সমান সমান এই এন স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা ফুললি আমার মুখস্থ। আচ্ছা যাই হোক, এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার ছিল না ই টু দি পাওয়ার 4 ছিল, ই স্কোয়ার ছিল সম্ভবত। আচ্ছা এরকম একটা সূত্র আছে, হ্যাঁ, প্রিটি শিওর এটাই, বাট 100% শিওর বলতে পারতেছি না। এই সূত্রটা দিয়ে তোমাদের এখানে বাকি সবগুলো জিনিসের ভ্যালু ট্যালু মোটামুটি দেওয়ার আছে, আর বের করতে বলছে, বের করে ফেলবা, শেষ। ঘ, ফোটন দ্বারা আঘাতের পর ইলেকট্রনটির কী ঘটেছিল, কী হয়েছে, ভূমি অবস্থায় তো ছিল, ভূমি অবস্থা থেকে ইলেকট্রনটা এত কম্পাঙ্কের একটি ফোটন দ্বারা, আচ্ছা ঠিক আছে। তো এই যে ব্যাপারটা কি আমি কি বললাম, যে আমি যদি একটা ইলেকট্রনকে বের করতে চাই তাহলে হচ্ছে আমার কি পরিমাণ শক্তি দিতে হবে। তো আমরা এখানে কি করছি, যে প্রথম থেকে দ্বিতীয় কক্ষপথে নিতে চাইছি, তাই না? এই যে ভূমি আছে এরকম, ভূমি অবস্থা থেকে ইলেকট্রনকে এত কম্পাঙ্কের দিলে আঘাত করা হলো, ও আচ্ছা সরি ভুল বলতেছি, দাঁড়াও, ভূমি অবস্থায় হাইড্রোজেন পরমাণু শক্তি এত, ভূমি অবস্থায় ইলেকট্রনকে এত কম্পাঙ্কের আঘাত করা হলে ইলেকট্রন, আচ্ছা ঠিক আছে, আঘাত করলে কী হবে, মানে ওই যে আমরা তো বলছি যে 13.6 ইলেকট্রন ভোল্ট লাগে একদম গ্রাউন্ড স্টেটের একটা ইলেকট্রনকে বের করে আনতে। তো আমরা এখানে 13.6 তো দেই নাই, আমরা এখানে একটা এনার্জি দিছি, দিয়ে এখন বলতেছি তাহলে এখন ইলেকট্রনটা বের হবে নাকি হবে না। যদি কম এনার্জি দাও তাহলে কী হবে, আর গ্রাউন্ড স্টেটে থাকবে না, এক্সাইটেড হয়ে একটু হায়ার স্টেটে যাবে, বের নাও হইতে পারে। তো আমাদেরকে এখানে জাস্ট বের করতে বলছে যে এটা বের হবে কিনা। তো এটার জন্য আগে জানতে হবে যে আসলে আমি কত ইলেকট্রন ভোল্ট দিছি, রাইট? ই বের করতেছি, ই সমান সমান কী লাগবে আমাদের, এইচ এফ, এইচ তো হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর এইচ এর ভ্যালু এখানে দেওয়া আছে এই যে এত। তো যদি তাই হয় তাহলে এটা হচ্ছে 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু প্লাঙ্কের কনস্ট্যান্ট কত, প্লাঙ্কের কনস্ট্যান্ট হচ্ছে তোমার ভুলেতে গেলাম 6.63 ইন্টু 10 ইনভার্স 34, এরকম কিছুটা হওয়ার কথা। আমি একবার চেক করে নিই প্লাঙ্কের কনস্ট্যান্ট কত, ভুলে গেছি, মাথা কাজ করতেছে না, অনেক লেট নাইট তো। প্লাঙ্কের কনস্ট্যান্ট হচ্ছে এইচ, তাহলে শিফট
কনস্ট কোথায়, কনস্ট আমি যাচ্ছি প্লাঙ্কের কনস্ট্যান্ট বের করতে, 0.6 ইকুয়াল, হ্যাঁ এটাই 6.63 ইন্টু 10⁻34 এটা। আর আমি চাচ্ছি কি যে এখন যদি এটা আমি বের করি, এটা তো শক্তি বের করতেছি, এটা তো জুলে আসবে সব এসআই ইউনিট। আমি যদি ইলেকট্রন ভোল্টে আনতে চাই তাহলে আমাকে এটা একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে 10⁻19। এটাকে যদি আমি এখন হিসাব করি তাহলে দেখো এখানে 19, এখানে 19টাকে উপরে গেলে কত হবে, +19, তাহলে 19 আর 14 দুরু 8.2 ইন্টু 6.3 ভাগ 1.6, এটাকে আমি করতেছি কত, এটাকে করবো আমি ইএক্সপি, এভাবে আসবে না অ্যান্সার, হ্যাঁ অ্যান্সারও আসতেছে না, অ্যান্সার ইন্টু 10⁻14, এটা উপরে গেলে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 14 প্লাস 19 মাইনাস 34, ওকে কত আসছে 3.23 ইলেকট্রন ভোল্ট আমরা প্রোভাইড করছি। তো এখন তোমরাই বলো 3.23 যদি ইলেকট্রন ভোল্ট প্রোভাইড করি, এটা দিয়ে কি একটা ইলেকট্রন ফ্রি হবে? অবশ্যই হবে না। একটা ইলেকট্রন ফ্রি হতে -13.6 ইলেকট্রন ভোল্ট দিতে হয়, আমরা তার চেয়ে অনেক কম দিচ্ছি, তাহলে এটা একটা এক্সাইটেড স্টেটে যাবে, বাট ফ্রি হবে না। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে আসলে কী হবে, মানে কোন কক্ষপথে যাবে না যাবে, এটাই হচ্ছে এখানে বের করতে হবে। তো যদি বের করতে চাই তাহলে বাকি জিনিসটা কি, যে আমরা এটা পাইছি, আমরা জানি হচ্ছে যে তোমার কি বলে এটাকে, যদি কোন কক্ষপথে যাবে যদি আমি বের করতে চাই, ওই রিলেশনটা কি আমরা জানি যে ই মানে কোন কক্ষপথটা তো আমি জানি না, তো বাই n² ইজ ইকুয়াল টু হচ্ছে -13.6, এই রিলেশনটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো, যেখানে ই এর মানটা আমরা মাত্র বের করছি। তাহলে n = কি লিখতে পারবো, -13.6 ডিভাইডেড বাই আমরা প্রোভাইড করছি কত, আচ্ছা এখানে মাইনাস না নিয়ে আমরা তো মডুলাস ভ্যালু নিয়ে করব, এই ভ্যালুটা বসানোর সময় নেগেটিভই আসলে বসাইতে হইতো, তো যাই হোক মডুলাস নিয়ে কাজ করলে আর কোনো প্রবলেম হবে না। 3.2 আমরা প্রোভাইড করছি, তার উপর একটা রুট, তাহলে এটা যদি এখন হিসাব করি তাহলে 13.6 ভাগ অ্যান্সার, যেটা আসবে রুট অ্যান্সার আসছে কত দেখো 2.05, মানে বেসিক্যালি এন এর ভ্যালু আমরা বলতে পারি 2.05 যদি হয়, এটাকে আমি অলমোস্ট 2 বলতে পারি, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে যাবে। ওকে, এটাই আর কি এখানে বের করতে বলা হয়েছে, এটার স্টেটটা কী হবে। এই হচ্ছে মোটামুটি। আবার বলতেছি যে আসলে ওই যে আমি লেট নাইটে করতেছি আর আমার কাছে অ্যাকচুয়ালি বই নাই, আমি জাস্ট আমার মেমোরিতে যে নলেজগুলো আছে সেগুলোর উপর বেস করে এগুলো সলিউশন করার ট্রাই করছি। তো ভুলভ্রান্তি টুকটাক থাকতে পারে, যদি থাকে কারো যদি আমার কোনো এক্সপ্লেনেশন প্রবলেমেটিক মনে হয়, তোমাদের কাছে যেটা মনে হয় সলিউশন, ওইটা আমাকে ইনবক্সে বলবা যে স্যার আমার কাছে মনে হয় এটা হচ্ছে এইভাবে রাইট অ্যাপ্রোচ ছিল। ওকে, যদি মনে হয় যে না আমার ভুল ছিল তোমাদেরটা ঠিক, তাহলে আমি সেই অনুযায়ী এটা কারেকশন করে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।